রমজানের আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের। প্রস্তুতি সম্পন্ন হলে আয়োজনের সম্মতি প্রধান উপদেষ্টার। যৌথ ব্রিফিংয়ে বৈঠক ফলপ্রসূ হওয়ার দাবি। ঈদ আনন্দ সঙ্গী করে এবার কর্মস্থলে ফেরার স্রোত। সড়ক ও নৌপথে যাত্রীদের ভিড়। বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। উত্তোলন করা এলাকায় স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার, জানালেন জ্বালানি উপদেষ্টা। সিলেটের 2টি কূপ থেকে 16 মিলিয়ন ঘনফুট জাতীয় গ্রিডে যুক্ত। এবং তীব্র গরমে পুড়ছে দেশ। সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া আক্রান্ত রোগীর চাপ। শিশুদের বাড়তি যত্নের তাগিদ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে আগামী বছর রমজানের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেলে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে সম্মতি জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে দুজনের 1.5 ঘণ্টা ব্যাপী একান্ত বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান জানান, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যের ভিত্তিতে বাস্তবায়ন হবে জুলাই সনদ ও সংস্কার। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। লন্ডনে বহুল প্রতীক্ষিত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার দেখাতে হাস্যোজ্জ্বল দুজন একে অপরকে শুভেচ্ছা জানান, খোঁজ খবর নেন উভয়ই। বৈঠকের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে সালাম পৌঁছে দেন ছেলে তারেক রহমান। ডক্টর ইউনূসও তা গ্রহণ করে বেগম জিয়ার প্রতি সম্মান জানান। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 2টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুই নেতার একান্ত বৈঠক। 1.5 ঘণ্টার বৈঠক শেষে হোটেল থেকে বের হন তারেক রহমান। এ সময় হাস্যোজ্জ্বল চেহারায় নেতা কর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। তারেক রহমান চলে যাওয়ার পর যৌথ সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপি নেতা আমির খসরু। খলিলুর রহমান জানান, আগামী বছর রমজানের আগে নির্বাচনের প্রস্তাব দিয়েছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। তবে সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের 1 সপ্তাহ আগেও নির্বাচন সম্ভব বলে জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন কমিশন শিগগিরই ভোট গ্রহণের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে বলেও জানান খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করার প্রয়োজন হবে। আমরা বলে দিয়েছি দুপক্ষে এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন হবে জুলাই সনদ ও সংস্কার। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারবো। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছে সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শুধু নির্বাচনেই নয়, দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে যৌথ ব্রিফিংয়ে জানানো হয়। নানা জল্পনা কল্পনার পর অবশেষে একই টেবিলে দুই প্রভাবশালী নেতা। কে বলছেন রাজনীতির জমাট বরফের প্রথম ভাঙন এটি। দুই পক্ষই এই বৈঠককে ঐতিহাসিক বলছেন। এই সংলাপ শুধু একটি বৈঠক নয়, এ যেন বাংলাদেশের সম্ভাব্য ভবিষ্যৎ রূপরেখাও বটে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলশনে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্ট হতে পারে। আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে
সত্যিকার অর্থেই এই বৈঠকটি একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। আমরা সেটাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। ঈদ আনন্দ সঙ্গী করে এবার রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। কর্মস্থলে ফেরার তাড়নায় ঢাকামুখী যাত্রীদের ভিড় এখন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে ফেরা রাজধানীতে। শুক্রবার ভোর থেকেই একের পর এক যাত্রী বোঝাই লঞ্চ ভিড়ে সদরঘাট টার্মিনালে। রোববার থেকে পুরোদমে শুরু হবে অফিস আদালত। শনিবারের চাপ এড়াতে একদিন আগেই ফিরছেন অনেকে। স্বস্তির নৌযাত্রায় সন্তুষ্ট যাত্রীরা। আলহামদুলিল্লাহ ভালোভাবে গেছি, ভালোভাবে আসছি। সদরঘাটে যে পরিস্থিতিগুলো আছে সবকিছুই আলহামদুলিল্লাহ আমাদের নিয়ন্ত্রণের ভিতরে আছে। ঘুরছি, খাইছি, ফিরছি। ঈদে আত্মীয় স্বজন বাড়ি গেছি, ভাই বাড়ি গেছি, মায়া গেছে, জামাইরা গেছে, বেকারে লই আইছি। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে অনেকটা একই চিত্র। গত কয়েকদিনের তুলনায় কয়েক গুণ যাত্রী প্রায় সব ট্রেনে। ফিরতি যাত্রায় বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়েছে বলে অভিযোগ যাত্রীদের। একটু যাত্রী চাপ ছিল, তারপরও ভালোই। ট্রেন লেট ছিল, আধা ঘন্টা 30 মিনিটের মতো লেট ছিল। খুবই মজা করছি, আনন্দ করছি। বাচ্চা কাচ্চা নিয়ে একদিন আমরা আগে আসলাম, কারণ রেস্ট করার দরকার, তো কারণ আসে তো ডিউটি করা সম্ভব না। নৌ ও রেলপথে স্বস্তির যাত্রা হলেও রাজধানীতে ফিরতে কোথাও কোথাও খানিকটা দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়ক পথে। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন অনেকে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুর মৌলভীবাজার ও পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ৩৫ জনকে পুশিন করেছে বিএসএফ। ভোরে দিনাজপুরের বিরামপুরের অচিন্তপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশিন করা হয়। তাদের ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় বিজিবির। পরে আটক করে নেওয়া হয় ক্যাম্পে। আটককৃতদের দাবি তারা নড়াইলের কালিয়া থানার বাসিন্দা। অন্যদিকে পঞ্চগড় সদরের গোলাবাড়ি সীমান্ত দিয়ে জোর করে ৭ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। এর মধ্যে ৩ জন নারী, ২ জন পুরুষ ও ২ শিশু। এছাড়া মৌলভীবাজারের বড়লেখার নতুন পাল্লারথল সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশিন করেছে বিএসএফ। উত্তোলন করা এলাকায় সরকার স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সিলেটের গোপালগঞ্জের কৈলাসটিলা জ্বালানি উপদেষ্টা এ সময় ৭ ও ২ নম্বর গ্যাস কূপ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের উপদেষ্টা জানান, ২টি কূপ থেকে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এছাড়া বাসাবাড়িতে গ্যাস দেওয়া অপচয় বলেও মনে করেন তিনি। আমাদের প্রত্যেক বছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন কমে, কিন্তু সেই তুলনায় আমরা যেটা নতুন যেটা অ্যাড করতে পারতেছি, তো সেইটা কত বড় জোর ৬০-৭০ এরকম। আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি ঢাকাতেও আবাসিক গ্যাস বন্ধ করে দিই, কারণ শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে গ্যাসের ঘাটতি, সেখানে বাসাবাড়িতে তো এটা একটা অপচয়। তীব্র গরমে পড়ছে সারা দেশ। সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। অন্যদিকে গরমে নষ্ট হয়ে যাচ্ছে ফসলি জমিও। নওগাঁয় একসঙ্গে সব আম পেকে যাওয়ায় বিপাকে বাগান মালিকরা। সূর্যের চোখ রাঙানি, নাজেহাল উত্তর ও পশ্চিমের জনপদ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে তাপের তীব্রতা। গত কয়েকদিন ধরে চুয়াডাঙ্গা, নওগাঁ ও রাজশাহী সহ কয়েকটি জেলায় ভ্যাপসা গরম। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহে সবারই হাঁসফাঁস অবস্থা। গাছের ছায়ায় কিংবা পানিতে নেমে স্বস্তি খোঁজার চেষ্টা অনেকের। তবে বিপাকে খেটে খাওয়া মানুষ। বৃষ্টি না হওয়ার কারণে গরমটা বেশি। রুমে থাকা যাচ্ছে না, মানে ঘেমে যাচ্ছে। বাইরেও সে একই অবস্থা, ব্যবসা ঠিক মতো করতে পারছি না, প্রচন্ড গরম পড়ছে চুয়াডাঙ্গায়। শুধু প্রাণীকুল নয়, প্রখরতায় পুড়ছে প্রকৃতিও। কড়া রোদে নওগাঁয় পেকে যাচ্ছে আম। এতে দ্রুত আম নামাতে বাধ্য হচ্ছেন বাগান মালিকরা। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় কমে গেছে দাম। প্রতিমন নাকফজলি ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আর গোপালভোগ, ল্যাংড়া, খিরসাপাত ও হিমসাগরের দাম কমে এখন বিক্রি হচ্ছে ১৪০০ থেকে ১৫০০ টাকায়। যেই জায়গার ন্যাংড়ারই এখনো ডেটা আসেনি, সেই জায়গা খিরশিয়ার সমস্ত রূপালী পর্যন্ত পাইকে যাচ্ছে। যে পরিমাণে ব্যাপারী আসার কথা, সে পরিমাণে ব্যাপারী এখনো সাপারে আসে নাই। গতবার এই আম বেচেছি মনে করো ৩৫০০, ৩৬০০, নিম্নে ৩০০০।
আর সে আম এখন বিক্রি করতেছি আমরা 1200। এছাড়া হাটগুলোতে প্রকারভেদে 52 থেকে 55 টাকা কেজিতে আম নিচ্ছেন আড়তদাররা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সন্ধ্যার গোবিন্দগঞ্জে এক পান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাজারের পাশের বাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার কারণ অনুসন্ধান এবং জড়িতদের গ্রেফতারে মাঠে পুলিশ। বাজারের পাশের বাগানে মিলল পান ব্যবসায়ীর মরদেহ, শোকে কাতর স্বজনরা। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার মধ্য হরিপুর গ্রামের পান ব্যবসায়ী আব্দুল খালেক দোকানের কাজ শেষ করে নাকাইহাট বাজার থেকে বের হন, কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি সন্ধান। এক পর্যায়ে শুক্রবার সকালে বাজারের পাশের বাগানে খালেকের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায়। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। কথাবার্তা কারোর সাথে বেশি বলে না, পানের দোকানদারি করে। টাকা পয়সা আসছিল না, টাকা পয়সা নেক আরো নাই নেক, তাও বাবার জীবনটা বাঁচতে ছিল অনেক। যারা হত্যা করছে আমরা তাদের সাধারণ জনগণ আমরা তার ফাঁসি চাই। হত্যার কারণ অনুসন্ধান ও জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। আশা করতেছি দ্রুততম সময়ের মধ্যে আমরা প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে সক্ষম হব। তদন্ত চলছে। নিহত আব্দুল খালেক কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান স্থানীয়রা। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। বরিশালে মিষ্টি দোকানের কারিগরকে ইলেকট্রিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকালে শেরে বাংলা মেডিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে হিজলার হরিনাথপুর বাজারের একটি মিষ্টির দোকান থেকে খবর আসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারী সোলেমান হোসেন মারা গেছেন। তবে স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনায় হিজলা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। সুন্দরবনে নিখোঁজের 2 দিন পর আরও এক পর্যটকের লাশ উদ্ধার হলো। এ নিয়ে দুজনের লাশ পাওয়া গেল। ভোরে আলীকদমের তৈনখালে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় নিহতের পরিচয় স্মৃতি আক্তার আহসান নামে শনাক্ত করেন সহপাঠীরা। এর আগে বৃহস্পতিবার বাজারপাড়ার মাতামহুরী নদীর পাড়ে জুবাইরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। গত 9 জুন 33 জন পর্যটকের একটি দল আলীকদমের ক্রিস্তং পাহাড় এবং থানচির লিমান লিবলো পাহাড় ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে 11 জুন 3 জন পর্যটক নিখোঁজ হন। 2 দিন বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়ি। এদিকে হামলার ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 5 জনকে। রিঙ্কু কুন্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। 2 দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো সিরাজগঞ্জের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি। শুক্রবার সকালে জেলা প্রশাসন, পুলিশ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে উন্মুক্ত করে দেন বাড়িটি। পরে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দর্শনীয় স্থানটি। আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আমাদের গর্বের সম্পদ রবীন্দ্র কাছারি বাড়ি খুলে দিয়েছে। এদিকে হামলার ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 2টি তদন্ত কমিটি। আর এখন পর্যন্ত হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। জেলা প্রশাসন থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে, আবার মিনিস্ট্রিও একটি তদন্ত কমিটি গঠন করছে। আমরা রিপোর্ট পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নিব। গত 8 জুন বিকেলে পার্কিংয়ের টোকেন দেওয়াকে কেন্দ্র করে এক দর্শনার্থী ও নিরাপত্তা কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। দেখছেন বাংলার সময়। নাটোরে দেশের 2য় বৃহত্তম চামড়ার বাজারে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে চামড়া। তবে ট্যানারিগুলো এখনও সংগ্রহ শুরু না করায় জমে ওঠেনি বেচাকেনা। নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় দেশের 2য় বৃহত্তম চামড়ার বাজার। নাটোর সহ 38 জেলা থেকে এখানে আনা হয় চামড়া। কোরবানির ঈদের পর শুক্রবার প্রথম হাট। ট্যানারিগুলো এখনও চামড়া সংগ্রহ শুরু না করায় জমে ওঠেনি বেচা বিক্রি।
বাইরের জেলা থেকে আসা চামড়া মজুত করা হচ্ছে ছোট বড় 1.5 শতাধিক আড়তে। রোববার থেকে বেচা বিক্রি শুরুর আশা ব্যবসায়ীদের। খাসির চামড়া 35-40 টাকা 50 টাকা পর্যন্ত কিনেছি। গরুর চামড়া 700, 800, 900, 1000, 1050 এরকম দামে কিনেছি। লবণ দিয়েছি। এখন আশা করছি ট্রেনারের মালিকরা আসবেন, ওনারা এসে সঠিক দামে চামড়াগুলো নিয়ে যাবেন। ব্যাংক 10 দিন বন্ধ থাকার কারণে ট্রেনারি মালিকরা এখনো আসে নাই। ব্যাংক খুললে পরে ট্রেনারি মালিকরা নাটোরে আসবে এবং বেচাকেনা শুরু হবে। যে চামড়াগুলো আসতেছে এটা আড়তে মজুত হচ্ছে। আপনার থেকে 400 গরু চামড়া নিয়ে আসছি, এখনো কোনো খরিদ্দার নাই। সরকার নির্ধারিত দামে ট্যানারি মালিকরা চামড়া কিনলে লাভের মুখ দেখার আশা জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের। সারা দেশের যেটা চামড়ার মান থাকে তার চেয়ে একটু উন্নত মানের হয় থাকে উত্তর অঞ্চলের চামড়া আরো বেচা কিনা হবে যখন কোম্পানিরা আমাদের নাটোর মোকামে আসবে। তা আশা রাখি সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি বেচা কিনা আমরা করতে পারবো ইনশাল্লাহ। প্রতি বছর ঈদুল আজহার পরের শুক্রবার থেকে মাসব্যাপী হাটে চলে চামড়ার বেচা কেনা। সারা বছর এই বাজারে চামড়ার বেচা বিক্রির পরিমাণ 500 কোটি টাকারও বেশি। সময় সংবাদ, নাটোর। দেখছেন বাংলার সময়। ঈদের ছুটির শেষ দিকে তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। বালিয়াড়ি নোনা জলে পর্যটকরা মেতেছেন আনন্দে। তাদের নিরাপত্তায় তৎপর লাইফগার্ড ও টুরিস্ট পুলিশ। পর্যটকের ঢল নেমেছে রাঙামাটিতেও। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট। পর্যটকের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই সৈকতে। বালিয়াড়ি কিংবা নোনাজল, তীব্র গরমেও সবখানে হই হুল্লোড়ে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। একই চিত্র লাবণী পয়েন্ট, কলাতলি বিচেও। ঈদের লম্বা ছুটি শেষ হচ্ছে শনিবার, তাই সবচেয়ে বেশি পর্যটকের আগমন হয়েছে শুক্রবার। খুবই ভালো লাগছে আর কি, সমুদ্র দেখে খুবই আনন্দিত ফিল হচ্ছে। ঈদের ছুটিতে আমরা এখানে আসলাম, আমরা অনেক আনন্দ করতেছি। কক্সবাজার আসছি অনেকদিন পর, খুব ভালো লাগতেছে। গত 7 দিনে সৈকত ভ্রমণ করেছেন 8 লাখের বেশি পর্যটক। তাদের নিরাপত্তায় তৎপর জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড সংস্থা। নিরাপত্তা দেওয়ার জন্য আমরা 3 স্তরে কাজ করে যাচ্ছি। আর আমাদের 3 বিচে 3টে ওয়াচ টাওয়ার রয়েছে। আমরা ওয়াচ টাওয়ারে বসে আমরা অবজারভেশন করি। পর্যটকের ঢল নেমেছে হ্রদ, পাহাড় আর মেঘের মিতালিতে ঘেরা রাঙামাটিতে। ভ্রমণ পিপাসুরা উপভোগ করছেন ঝুলন্ত সেতু, পলয়েল পার্ক, শুভলং ঝর্ণা, সাজেক ভ্যালি সহ বিভিন্ন দর্শনীয় স্থান। এবার ঈদের ছুটিতে জেলায় 150 কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। প্রত্যাশার চেয়ে অনেক বেশি পর্যটক আমাদের এখানে এসেছে। এই 10টা দিন কিন্তু রাঙামাটি জেলার কোনো একটি রিসোর্ট, কোনো একটা বোট কোনো খালি নেই। নিয়ার অ্যাবাউট আপনার 120 থেকে 150 কোটি টাকার লেনদেন হয়েছে। এদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরেও পর্যটকের ভিড় বেড়েছে। তাহিরপুরের গোল্লাবাড়ি, ওয়াচ টাওয়ার এলাকার হিজল করচ বাগানে নৌকা নিয়ে ঘুরছেন পর্যটকরা, মেতেছেন জলকেলিতে। শামিমা শাম্মী, সময় সংবাদ। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রমজানের আগে নির্বাচনের প্রস্তাব তারেক রহমানের। প্রস্তুতি সম্পন্ন হলে আয়োজনে সম্মতি প্রধান উপদেষ্টার। যৌথ ব্রিফিংয়ে বৈঠক ফলপ্রসূ হওয়ার দাবি। ঈদ আনন্দ সঙ্গে করে এবার কর্মস্থলে ফেরার স্রোত। সড়ক ও নৌপথে যাত্রীদের ভিড়। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। এ ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।